সরকার ভোটের সময় গরিবের খোঁজ নেয়, আর ভোট চলে গেলে গরিবের হুয়া লাত্তি মারে। সরকারের নিয়ম হচ্ছে এটা। সরকার চাইলে পারে হকারের একটা পুনর্বাসন করে দেওয়ার জন্য। যদি কোনোদিন কেউ যদি বলে যে হকারের জন্য রাস্তা যানজট হয়, আমি আজীবন তার গোলামি খাটবো। আমরা যারা অল বাংলাদেশে হকার আছি, ঠিক আছে, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, কৃষক, শ্রমিক, ঠিক আছে, আমাদের কর্মস্থানের ব্যবস্থা করে এরপরে হ্যাঁ যা কিছু করে আমরা সব মাইনে নিব। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বাংলাদেশের হাজার হকারদের নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে তুলে ধরবো, তাই শেষ পর্যন্ত দেখুন। আমরা এতগুলো হকার এখন কোথায় যাব? তাহলে এটা কি দেশের জন্য কি মঙ্গল হলো নাকি হিতে বিপরীত হলো? তারেক রহমান, আপনি এখনো হুঁশিয়ার সাবধান হয়ে যান। মানুষ যদি খেপে আপনার উপায় বুদ্ধি থাকবে না। হকার কোনোদিনও এই দেশ থেকে উৎখাত করতে পারবেন না। এই দেশে আপনার খানা হবে না। আপনি এই দেশ বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন? আপনি লন্ডনে যাবেন না আমেরিকায় যাবেন? কোন জায়গায় যাবেন? আপনার ঠাঁই হবে না। এই রাস্তার মাটি এই রাস্তাতেই থাকবে, আমরাও মাটি হয়ে থাকবো। তবে হকার কোনোদিনও এই দেশ থেকে উৎখাত করতে পারবেন না। আমি আজকে কিভাবে বলবো আপনাকে, মুখে বলার কোনো ভাষা নেই। আজকে উঠাই দিচ্ছি, আজকে আমার বাজার বন্ধ। আমি রোজ কাজ করি, রোজ এখান থেকে টাকা নিয়ে যাই, কিন্তু আজ দোকানদারি হয় না, আমার ঘরে টাকা দেওয়া বন্ধ। এটা তো ঠিক না। আমি তো কর্ম করে এখান থেকে ইনকাম করে আমি আমার বাসা নিয়ে যে বাজার করে খাওয়া লাগে। কমিশনার সাহেবকে খালি আমি জিগাইতে চাই যে এই দেশ সম্পর্কে আপনার ধারণা নাই। আজকে আবার হকারদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো শুরু করেছেন। অভ্যুত্থানে হকার জীবন দেয় নাই, হকার জীবন দিয়েছে গণতন্ত্র, ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। সর্বশেষ আপনারা যে ভোটে নির্বাচিত হয়েছেন, লক্ষ লক্ষ হকাররা আপনাদেরকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি এই দেশে বারবার জুলুম, নির্যাতন নেমে আসে গরিব মানুষের উপরে। দোকান আছে, কসমেটিকের দোকান, আর আমরা তো বিগত অনেক বছর যাবৎ ফুটপাতে দোকান করে আসতেছি। এখন সরকার যে পদক্ষেপটা নিচ্ছে জনস্বার্থের জন্য, মানে কিছুক্ষণ আগে যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন যে উনি জনস্বার্থের জন্য এই কাজটা করছে, তাহলে ওনার কথাটা ঠিক আছে একদিকে। কিন্তু এখন আমরা যে এতগুলো হকার, যেমন ঢাকা শহরে প্রায় অনেকটি জায়গায় একসাথে এই অভিযানটা চালাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ লক্ষ হকারগুলো এখন বেকার, পথভ্রষ্ট। তা আমাদের একটা ইনকাম আছে, ইনকাম সোর্সের ব্যবস্থা করে তো দিতে হবে, যেহেতু এটার উপরে আমাদের রুটি রোজগার। অনেকে কিস্তি চালায়, অনেকে ঋণ আছে, এটার উপরে দিয়ে মনে করেন সন্তানের পড়াশোনা, অনেকের সন্তানেরা ভার্সিটিতেও পড়তেছে। বিশেষ করে এই যে দেখেন আপনি তেজগাঁও কলেজের সামনে যে আপনার সাক্ষাৎকারটা নিতেছেন, এই কলেজেরও অনেক স্টুডেন্ট আছে যে অনেক হকারের সন্তান। তো এই যে তাদের যে একটা খরচ, এই খরচগুলা বা এই যে এখন হকারদের যে রুটি রোজগারের ব্যবস্থা, এটা তো অবশ্যই সরকার বহন করতে হবে না, বা এটার একটা বিশেষ পদক্ষেপ নিয়ে না তারা এই অভিযানটা করবে। এখন তারা হুট করে হঠাৎ করে একটা অভিযান দিল, তো আমরা এতগুলো হকার এখন কোথায় যাব? তাহলে এটা কি দেশের জন্য কি মঙ্গল হলো নাকি হিতে বিপরীত হলো? এটাই সরকারের কাছে মানে একটা প্রশ্ন। এই ফুটপাত উঠাই দিলে কত চুরি বাড়বো জানবেন? কত চুরি বাড়বো, কত হেনাহাজানি বাড়বো, কত ছিনতাই বাড়বো। আপনারা চলবেন কিভাবে? আপনারা তো চলতে পারবেন না সুস্থ মতন। একটা দোকানদারের 4টা কর্মচারী আছে, 4টা কর্মচারী, 4টা সংসার আছে। আপনি দেখাই দেন ওই কাজটা বৈধভাবে হইতেছে আর ওই কাজটা অবৈধভাবে হইতেছে। আমরা দোকানদারি করি, বাচ্চা কাচ্চা দোকানদারি করে খাই, আমরা অবৈধভাবে কি কাজ করছি? চুরি করি নাই, কারো দ্বারে যায় চুরিও করি না, কারো দ্বারে যায় কোনো খারাপ কাজও করতেছি না, দোকানদারি করে ভাত খাই। এখানে এসে আমার দোকানদারি করে বৃষ্টিতে আসে, তুফান আসে, আমরা বাচ্চা কাচ্চা খুব শান্তি মতো দোকানদারি করতে পারতেছি। কষ্ট হইতেছে, করতেছি, সংসার তো চলতেছে। বাবা আমাকে দোকান উঠাই দিলে আমরা কই যাবো? এই যে একটা দোকানদারি বন্ধ, ফুটপাতের দোকানদারি একদিন দোকানদারি করলে ফিরা দিন আর বাজার জোরান ডাকন। আমাদের স্থান করে দিকে একটা ফুডে এই 2 লাইন রাখুক, যদি পারে, যদি 2 লাইন রাখুক, ফুডে 2 লাইন রেখে আমাদেরকে যারা আছে 2 লাইন করুক, আর যদি না করতে দেয় একটা স্থান করে দেখ, আমরা ওইখানে চলে যাবো। আমাদের এই জন্যই তো বলতে আসি যে বারবার আসবে উঠাই দিবে, বারবার আসবে উঠাই দিবে। আমরা দৌড় কাটতে বসতে দৌড় করবে, আবার পুলিশ যাবে, আবার বসে যাবে, আবার পুলিশ আসবে, আবার এই লুকোচুরি আর ভালোও লাগে না আমাদের একটা স্থান ফুটপাতের করে দেখ। আমাদের ফুটপাতে তো 1-2টা দোকান না ভাই, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে। মহিলারাও আমরা বেশি আছি, মহিলারাও আছে। আমরা শিক্ষিত সমাজ না, আমরা হলো অশিক্ষিত। আমরা বাসা বাড়িতেও কাম করতে পারবো না, বাচ্চা কাচ্চা নিয়ে চাকরিও করতে পারবো না, তাহলে আমরা করবো নাকি? সরকার ভোটের সময় গরিবের খোঁজ নেয়, আর ভোট চলে গেলে গরিবের হুয়া লাত্তি মারে।
সরকারের নিয়ম হচ্ছে এটা। এখন আমাদের চুরি করতে হবে স্যার, আমাদের পেট চলে না এইগুলা দিয়া। স্যার বাহাদুর শাহ দেখতেছেন, বাহাদুর শাহ আটকে নেই, আমরা আটকে রাখি, আমরা হতাশ তো তার জন্য স্যার। না প্রশাসন বসে নাই, নেতাও বসে নাই, আমাদের তো পেট চালাইতে হবে স্যার। পেট চালাইলে অন্য কিছু করো, কি করবো? চুরি ছাড়া উপায় নাই, তো এইভাবে ব্যবসা করতে পারতেছি না স্যার। এখন আমাদের চুরি করতে হবে স্যার, আমাদের পেট চলে না এইগুলা দিয়া। কিভাবে আটকে স্যার? বাহাদুর শাহ দেখতেছেন, বাহাদুর শাহ আটকে নেই, আমরা আটকে রাখি, আমরা হতাশ তো তার জন্য স্যার। আমাদের অন্যায় ওই যে আমরা সেইভাবে ব্যবসা করি। রাস্তা আমাদের না স্যার, সরকারের। কিন্তু সরকার একটা উচিত ছিল যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদেরকে কর্মসংস্থান করলে দেওয়া, কিন্তু সরকার তো সেটা করে নাই। সরকার ভোটের সময় গরিবের খোঁজ নেয়, আর ভোট চলে গেলে গরিবের হুয়া লাত্তি মারে। সরকারের নিয়ম হচ্ছে এটা। সরকার চাইলে পারে হকারের একটা পুনর্বাসন করে দেওয়ার জন্য। মানে সব হকার মিলে যদি রাস্তা নেমে আমার তো মাইকের দোকান স্যার, আমি ওখানে হেল্পের জন্য আসছি স্যার। আঠারো বছর পরে লন্ডন, এর কোনো খবর ছিল না? এর আগে রাস্তাঘাট ক্লিয়ার ছিল, করতে ছিল, পারতে ছিল না? এর আগে কোনো খবর রাখছে? রাখে নাই। ওখানে সে সরকার হয়ে গেছে, ওখানে সে আইসা মনে করেন সব রাস্তাঘাট ক্লিয়ার করবো, গরিব মানুষ আছে না খেয়ে মরে দেবো গা। বড় লোক এরাই খাবে, যারা পয়সা আছে তারাই খাবে, যারা গরিব এরা খাবে না, এরা না খেয়ে থাকবো। এদেরকে ছেলে মেলে নাই, এদের পেট নাই, আছে এদেরকে পেট নেই, মাথার গাম পায়ে ফেলাইয়া ব্যবসা করে খায়। এই অপরাধ হলো এটা। পুলিশ, কোন প্রশাসন, কোন মন্ত্রী, কোন সরকার আমাদের কি কিছু দেয়? আমাকে 10 টাকা দেয়, 1 টাকা দেয় না। অবস্থা আমাদের নেয়, আমাদের নিয়ে তারা চলে সংসার। সরকার আমাদের জনগণের বুদ্ধা সরকার। এই যে জিনিসপত্রের দাম বাড়ে যায়, আনে পুলিশে কালকে বলছে যে তোমরা এখানে বসতে পারবে না, তোমরা এনে বসতে পারবে না। কেন বসতে পারবে না? এখানে সরকারের নির্দেশ। সরকারে বলছে রাস্তাঘাট ক্লিয়ার করা, সরকারে বলছে রাস্তাঘাট যেন সুন্দরভাবে থাকে। সরকার তো জনগণ দেয় সরকার, পাবলিক দেয় সরকার। জনগণ হলো এই যে রাস্তাঘাটে হিরুঞ্চি চুরি করতেছে, এটা সরকারে দেখে না। দেখে কি? ওই রোড দল করে ব্যবসা করতেছে, এটা দেখে। এই যে চুরি করে নিতে আছে, এটা হবে দেখতেছে না? এ শাসন করে না, এদের খানা দেয় না। আমাকে লাগবে না, আমরা সংসার চালাই খাই, দিন মজুরি পরিশ্রম করি। আমরা যারা মনে করেন চুরি করতেছে এদেরকে খাওয়া খাওয়াক সরকারে, এদেরকে শাসন করুক যে তুই চুরি করিস কিনা ফেরার অভাবে তোরে আমি খানা দিতেছি, তোর যাবতীয় দিতেছি, সবকিছু দিতেছি। তখন উনি বলবো যে তুমি আর চুরি করো না। প্রতিদিন দোকানদারি করে যাইতে সময় বাসা 2-4-5 1000 টাকা বাজার করে নি। এখন আমি যাই রাস্তাঘাটে গঞ্জি, সারাদিন গাম পরিশ্রম করে রাস্তায় ঘুরা আমি খালি হাতে যাই। আমার সন্তানও কান্দে, আমার মায়ও কান্দে, আমার বাপও কান্দে। আমার এই কর্মজীবীটা কোনটা? আমি এই জ্বালাটা কার কাছে কমু? এই বিনোদ পাবো অবরোধ। আমরা যারা অল বাংলাদেশে হকার আছি, ঠিক আছে, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, কৃষক, শ্রমিক, ঠিক আছে, আমাদের কর্মস্থানের ব্যবস্থা করে এরপরে হ্যাঁ যা কিছু করে আমরা সব মাইনে নিব, আমরা সব মাইনে নিব। আর না খেয়ে কয়দিন? আজ 1 দিন 2 দিন 3 দিন। আর আমার মাস শেষে বাসা ভাড়া 7,000-8,000 টাকা, আমি বাতের টাকায় গুছাইতে পারি না। প্রতিদিন দোকানদারি করে যাইতে সময় বাসা 2-4-5-1000 টাকা বাজার করে নি। এখন আমি যাই রাস্তাঘাটে গঞ্জি, সারাদিন গাম পরিশ্রম করে রাস্তায় ঘুরা আমি খালি হাতে যাই। আমার সন্তানও কান্দে, আমার মায়ও কান্দে, আমার বাপও কান্দে। আমার এই কর্মজীবীটা কোনটা? আমি এই জ্বালাটা কার কাছে কমু? এই দুঃখটা কার কাছে কমু? চুরি করি না, চিন্তা করি না, ফেরত দেয় কইরা খাই। একজন সাধারণ একজন মন্ত্রণালয় চাকরি করে, হ্যাঁ, ছেলেরও গাড়ি, মারও গাড়ি, ভূতেরও গাড়ি, 1-2 গাড়ি, 2 কোটি 2.5 কোটি টাকা দামের গাড়ি পাবো। আর আমরা সাধারণ দুগা বাতই জুড়াইতে পারি। আমরা কি চুরি করি, চিন্তা করি, টাকা বাইরে খাই? আমাদের অপরাধ ডাকছে, আমরা এটা শিক্ষিত হই না। যদি এতই সরকারি প্রশাসন গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রী বিনীত বাবু যদি এতই জ্বালা অতিষ্ঠ হয়ে যায়, তাহলে আমাদেরকে বলেন কুত্তারি নিঃসন্দেহ 6-7 লক্ষ বাংলাদেশ হকার আছে, আমাদেরকে কুত্তারি নিঃসন্দেহ বাইরে লাগে। কারণ দুঃখ নাই, বেতন নেই, আমরা বইরা তারপরে ওরা আরামে এসে বাঁধবো। যারা উপরে লেভেল দাবে রাজস্ব বোর্ড মন্ত্রণালয় সচিব, ওরা আরামে এসে চলবে, অফিস আদালতে ফিরি পেরে যাবে। আমরা 6-7 লক্ষ হকার সবার কুত্তারি নিঃসন্দেহ বাইরে, ঠিক আছে।
ফুটপাত কত প্রকার কি কি? আপনি একটা ব্যস্ততম রাস্তার চারপাশে দোকান বসে আছেন, রাস্তাটা মরে গেছে, যান চলাচল করতে পারতেছে না, লোকজন চলাচল করতে পারে, ওইটা হচ্ছে মেনলি ফুটপাত। আর যখন আপনি একটা ভিতরে ঢুকে আসবেন, রাস্তার ভিতরে লোকজনেরও যাতায়াতের স্থান থাকবে এবং একটা মার্কেটের সামনে ছোট আকারের চৌকি বসায় দোকানদারি আমরা যারা করি, এটা মূলত ফুটপাত না, এটা আমাদের জীবন ও জীবিকা। এই জীবন ও জীবিকার তাগিদে এটা আমরা করি। ফুটপাত হলো তো রাস্তা দখল করে রাখছে, যান চলাচল করতে পারতেছে না, জনগণ চলাচল করতে পারছে না, ওটা হচ্ছে ফুটপাত ভাই। ওই সমস্ত জায়গা অপসারণ করুক এবং তাদেরকে পুনর্বাসনের জন্য কিছু করুক, এটা আমাদের দাবি। কিন্তু এই সমস্ত জায়গায় এটা ফুটপাত নামে আমাদের উপরে একটা চাপায় দেওয়া হয় এবং আমাদেরকে যাতে আমরা উপার্জন করে খেতে না পারি, এই ধরনের একটা পলিসি এখানে চলতেছে। এটা তো মূলত ফুটপাত না ভাই, রাস্তা কিন্তু প্রায় 30 ফিটের উপরে ছাড়া। এটা সামান্যতম একটা কোনার অংশে ছোট ছোট চৌকি বসায় তারা জীবন ও জীবিকা করতেছে আমাদের মতো লোকজন। তাহলে এটা তো ফুটপাত বলেন না আপনারা, এটা ফুটপাত শুনলেও দুঃখজনক। দেখা যাচ্ছে গুলিস্তানের মোড়টা, যাত্রাবাড়ির মোচরটা এবং বিভিন্ন জায়গার নয়াপল্টনের যে গুরুত্বপূর্ণ স্থানগুলা, ওই সমস্ত রাস্তা দখল করে ফুটপাত হয়েছে। ওইটাতে অবৈধ উচ্ছেদ বলে এবং ওটাকে উদ্ধার করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা নিবে, এটা আমরাও চাই। কিন্তু এই সমস্ত জায়গায়, এই সমস্ত ছোট ছোট পরিসরে আমরা যারা আছি, এটা আমাদের আসলে আমাদের উপরে অবিচার করা, আমাদেরকে উচ্ছেদ করা মানে আমাদের অবিচার করা। একটা জিনিস মনে রাখতে হবে, একটা দোকানের উপর নির্ভর করে 4-5 জন লোকের পেট এবং জীবিকা, জীবন। আপনি আজকে আমাকে উঠাইতেন, আমার সংসারে তো 4-5 জন সদস্য আছে, তাদের আমি বাজার করব কিভাবে, তাদের খাওয়াবো কি করে? সুতরাং আমাদেরকে পুনর্বাসন করুন, আমাদের বসার জন্য একটা নির্দিষ্ট স্থান করে দেন, আমাদের ব্যবসা করার জন্য একটা নির্দিষ্ট জোন করে দেন, যে এই জোনের মধ্যে এই স্থানগুলোতে আপনাদের ব্যবসা করা যাবে, এর বাইরে আপনারা বসতে পারবেন না। আমাদের এই ফ্যাসিলিটি করে দিন, সরকারের কাছে এটা আমাদের দাবি। অন্যথায় আমাদের এইভাবে যদি উঠাই দেন, এটা তো আমাদের মানে পাওয়া ভাই, এছাড়া অন্য কিছু না। আমরা আজকে একটু খালি পাইছি, বসি 1 তারিখ থেকে অভিযান চলছিল। 1 তারিখ থেকে অভিযান চলার পরে আমরা বসতে বলতে না করছে, আমরা বসিনি। তাই আজকে একটু বসি, মানে অফিস 3টা পরে দোকান লাগাইছি, আবার হামলা সব চলে যাব। তেমন ক্ষয়ক্ষতি হয়নি, আমরা আগে সরাই নিয়েছি, এরা বলছিল সরাই দিচ্ছে। হলো গিয়ে যে আমাদের এটা প্রত্যেক সম্পত্তি আমরা মালিকের কাছ থেকে অ্যাডভান্স দিয়ে আমরা ভাড়া নিছি। আমাদের এই একটা স্ট্রাকচার 12 লাখ 13 লক্ষ টাকা করে খরচ হয়েছে, আমরা 10 লক্ষ টাকা করে অ্যাডভান্স দিছি। আমরা জানি এটা মালিকানা জায়গা, কিন্তু এখন আমরা শুনতেছি আজকে 1-1.5 মাস যাবত এটা সরকারি জায়গা। কিন্তু আমার 12 লক্ষ টাকা আমার স্ট্রাকচারের যে টাকাটা আর 10 লক্ষ টাকা যে আমরা অ্যাডভান্স দিছি, আমরা টোটালে 36টা ওয়ার্কশপ আছে আমাদের এখানে। এই 36টা ওয়ার্কশপের 3 কোটি 60 লক্ষ টাকা জায়গার মালিককে আমরা দিছি। আর 3 কোটি 60 লক্ষ টাকা আমাদের সম্পদের টাকা, অ্যাডভান্সের টাকা আমাদেরকে দিয়ে দিবে, আমরা নিয়ে চলে যাব এখান থেকে। আর সরকারি জায়গা সরকার নিয়ে যাবে, আমাদের কোনো সে নাই। আমাদের টাকাটা আমাদেরকে বুঝাই দেন। হ্যাঁ, মালিক আছে, মালিক পক্ষ এখানে রাখছি আমরা। মালিক যদি আমাদেরকে টাকা দিয়ে দেয়, আমরা কালকে এখান থেকে চলে যাব। আমাদের টাকা না দিলে আমরা এখান থেকে যেতে পারবো না, কারণ আমরা সরকারকে ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমাদের ট্রেড লাইসেন্স প্রত্যেক বছরে আমরা আমাদের টাকা দিয়ে দিবে, আমরা সোজা এখান থেকে চলে যাব। এখন সেনাবাহিনী আসুক, হ্যাঁ, এদেরকে আমরা আকুল আবেদন করছি, হ্যাঁ, ওনারা আইসা পরিদর্শন করুক। ওই জায়গায় ভাই, ওই জায়গায় আপনি 25 লাখ, আমি ভাত দিন আনে দিন খাইতে হয়, আর আমি 25 লাখ টাকা অ্যাডভান্স দিব, আর ভাড়া হচ্ছে মাসে 1 লাখ টাকা। যে জায়গায় আমি 2 লাখ টাকা দিয়ে দোকান পাইতেছি, ওই জায়গায় আমি 25 লাখ টাকা জমা করি। আমার বাপের কিডনি আর আমার কিডনি দুটা বিক্রি করে কিনতে হবে। সরকার বা অন্য বেসরকারি প্রতিষ্ঠান একটা ব্যবস্থা করছে, এখন আপনারা যদি তারপরও ওটা তো ভাই চাহিদার বাইরে, ভাই ওটা তো চাহিদার বাইরে। আপনি যদি ওটা দেখান তাহলে তো হবে না। আপনার যোগ্যতার বাইরে যদি আপনারা বলে, আপনি বিশেষ ক্যাডার হন নাই, আপনি বলেন আমার মন মতো আমি চাকরি নেব, হবে না তো। আপনি আপনার যোগ্যতার বাইরে যদি চিন্তা করেন তাইলে হবে না, যোগ্যতা নিয়ে চিন্তা করতে হবে। আমার ওই জায়গায় যাওয়ার ক্যাপাসিটি নাই, আপনি আমার ওই জায়গায় দেখাবেন তাইলে হবে। আপনি আগে আপনার ক্যাপাসিটি অনুযায়ী চিন্তা করেন যে আপনার লেভেলটা কোন জায়গায়, তারপর আপনি ওই জায়গায় চাকরি খোঁজেন। অবশ্যই এখানে দোকান নিলে সে বিক্রি করতে পারবে, তার পরিবার চলবে, তার কি আর অবৈধ জায়গায় বসতে হবে ভাই? আপনার যদি একটা দোকান হয়ে যায়, টাকা দেন, সমস্যা নাই, কিন্তু আপনার যদি একটা ব্যবস্থা হয়ে যায়, তাহলে আপনার অবৈধ জায়গায় বসতে হবে, প্রশ্নই আসে না। আমি বারবার বলবো আমার নিজের ভালো লাগে না, আমার ব্যবসাটা এখান থেকে জানেন জিনিসটা একদিন উঠে দিতে পারে বা আপনার প্রতি কোনো বাধা আসতে পারে, তাহলে এখান থেকে কেন শুরু করলেন? এখন এটা নিরুপায় হয়ে, ওই আমি যে বললাম, আমরা একটা দোকান নিতে পারি না তো, আমরা একটা দোকান নিতে গেলে 5 লাখ টাকা অ্যাডভান্স। আমি যে বলছি যে আমি যে চাকরি পাই নাই, সেই জন্য আমি নিরুপায় হয়ে, আমি অসহায়, আমি কি করবো, আমার চালাইতে হবে ভাই। আর আমি যে জায়গায় দোকানদার, আমার নিজস্ব দোকান আছে মনে না, আমি চাকরি করতেছি ভাই,
এবার বুঝেন আমি কোন জায়গায় চাকরি নিয়েছি, আমার নিজের লজ্জা লাগে যে আমি ফুটপাতে চাকরি, কাজ করতে লজ্জা লাগে না, অবৈধ জায়গায় চাকরি করতেছি ওই জায়গায় লজ্জা লাগে, কিন্তু আমি কি করবো, আমার ফ্যামিলি তো চালাইতে হবে। আমি বলতে চাইতেছি এই যারা আছে তাদের একটা ব্যবস্থা করে দেখ, এমন একটা ব্যবস্থা করুক যাতে তারা টাকা দিয়ে হলে দোকান কিনে তারা ব্যবসা করতে পারে, তারাও যাতে তাদের ফ্যামিলিরা চলতে পারে। একজনের মাধ্যমে 5 জন, 5 জনের মাধ্যমে 30 জন, একটা দোকানের মাধ্যমে 5 জন স্টাফ চলে, 5 জন স্টাফের মাধ্যমে তার ফ্যামিলি 6 জন করে আরো 530 জন চলে। তাহলে আপনার চিন্তা করতে 30 জনের ব্যবস্থাটা আপনি যদি করে দেন, টাকা দিয়ে হোক যেভাবে হোক আপনি একটা ব্যবস্থা করেন যাতে সে দোকান কিনে হইলো কি দোকানদারি করতে পারে বা ব্যবসা করতে পারে, তার একটা ব্যবস্থা করেন, তাইলে তো। ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণের ডিএমপির বিশেষ অভিযানের 5 মিনিট পরের দৃশ্য এটি। কিছুক্ষণ আগেই এখানে চলছিল ফুটপাত থেকে অবৈধ স্থাপনা অপসারণের অভিযান। অনেক স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়ে জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু 5 মিনিট পরে দেখা গেল আবারও দখল হয়ে যাচ্ছে ফুটপাত। কিছুক্ষণ আগেই এই বৃদ্ধা আকুতি মিনতি করে ম্যাজিস্ট্রেটের কাছে, তাকে তার মালামালগুলো সরিয়ে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবতা হলো কিছুক্ষণ পর আবারও তিনি ফিরে এসেছে। এটাই যেন ঢাকার অভিযানগুলোর বাস্তবতা। তাহলে প্রশ্ন হচ্ছে, এই অভিযান কি শুধুই লোক দেখানো? না 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 না, আমাদের সবচেয়ে ভালো লাগতেছে ভাই, আমাদের সবচেয়ে ভালো লাগছে উস্তাদ অভিযানের জন্য আমাদের সবচেয়ে আনন্দ উৎসব। মানুষ চলাফেরা করতে ভালো হবে এবং ভালোভাবে চলতে পারবে, ভালোভাবে খেতে পারবে এবং চলাফেরার জন্য সবচেয়ে ভালো হবে। আপনার দোকানটা কোথায়? আমার দোকান আছে ভিতরে ভাইয়া। হ্যাঁ ভিতরে দোকান, হ্যাঁ আমি আসছি দেখার জন্য, তার জন্য এই জন্য ইয়ে হলাম আর কি। এখন আপনাদের বেচা বিক্রি ভালো হবে মোটামুটি? বেচা কেনার জন্য বড় কথা না ভাই, একটা জিনিস হলো কি ভালো সুবিধা হোক, গাড়ি চলাফেরা করুক, মানুষ চলাফেরা করুক, এটা সবচেয়ে উত্তম। উঠে দিতে আসছে যে ওনারা যেখানে সুযোগ সুবিধা পাবে ভালো পাবে ওখানে বসবে, আবার বসবে সেটা পরে সাবজেক্ট ভাই, ওটা বসবে না বসবে আমরাও দেখবো না, আমিও দেখবো না। হ্যাঁ আবার তো উঠে যাচ্ছে, এটাই এটাই। এই সরকারকে আমি সাধুবাদ জানাই। মহিলা স্টুডেন্ট যারা আছে তারা ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, ফুটপাত দিয়ে হাঁটতে গেলে নিচে নামতে হয়, নিচে নামতে হয় কি রিক্সা উঠাই দেয়, এতে আমাদের দুর্ঘটনার শিকার হইতে হয়। অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে যে আজকে খুব রিল্যাক্স লাগতেছে আমার কাছে, স্বাচ্ছন্দ্যে আমরা হাঁটতে পারতেছি, যাতায়াত করতে পারতেছি। আগে এখান থেকে সহজে এবং রিল্যাক্স মতো যাতায়াত করা যাইত না, একজনের সাথে একজন ধাক্কা লাগতো, রিক্সা উঠাই দিত। আর হকার যারা আছে তাদের ব্যবহারও খুব খারাপ ছিল, আমরা যখন বলতাম ভাই একটু সরান তখন তারা চইটা যাইতো, কিন্তু এখন সেটা আমাদের কাছে এখন মনে হচ্ছে এটা খুব রিল্যাক্স লাগতেছে, আমার কাছে আজকে খুবই রিল্যাক্স লাগতেছে আজকে হাঁটতে। এগুলি কিস্তিতে বা সমিতিতে টাকা আইন না, মানুষের লাভের উপরে টাকা আইন না আমরা এই ব্যবসা বাণিজ্য করি, আমাদের বউ পোলাবেন না, আমরা এদিকে ঢাকা শহর থাকি। হ্যাঁ এই কারণে আমাদের কিছু বলে না, আমরা আসতে না আসতে আমার ঘরে ভয় দেখা এটা ভেঙে ফেলাইছি, অসুবিধাতে আছে, খাওয়া দাওয়া কষ্ট হয়, যে এই বর্তমানে এই যে ঘর ভাড়া, খাওয়া দাওয়া, মেয়ের স্কুলের খরচ, এগুলি দিতে তখন অসুবিধা হবে, পরিস্থিতির শিকার। এই যে আজকে 1-2 বছর ধরে আমার বেকার পয়সা থাকতে হবে, এই জন্য তো সরকার দিব না। সরকার কি উন্নত করছে এই দেশের? আগে একদল খায় গেছে, আর একজন আইসে খাইবো আবার ঠিক হয়ে যাইব। আর হকার থাকবেই, এই বাংলার মাটিতে হকার আজীবন থাকবে। এটা তো মেন রাস্তা না, এটা তো টুইন রাস্তা, ছোট রাস্তা, এটা তো সমস্যা নেই। এরকম বহুতবার হয়েছে, আবার হকাররা বসছে। আর এই সরকার তো গরিব মানুষের সরকার, সরকার হইলে এদের পদক্ষেপ ভালো, এরা ডিসিপ্লিন করে হকার বসবে, এটা আমার মনে হয়। হ্যাঁ ইনশাল্লাহ। যে ফুটপাতে যে দোকানদার গুলা এটা অনেকে ব্যবহার অনেক খারাপ করে, যে আপনি গাড়ি লিয়ে দাঁড়াইছেন না, আপনার গাড়ি লিয়ে সর, এটা উঠাই দিছে। ওই যে হ্যাঁ যে কথাগুলো বলছে কথাগুলো ঠিক আছে, তাকে একটা সাইডে জায়গা দেব, রাস্তার উপরে বসতে না দেব। চাঁদা, এই দেশে চাঁদা বন্ধ হবে, চাঁদা দিতে হবে। 6 মাস 1 বছর যাও, আবার যেই রাস্তা দখল হয়ে যাইব, যদি না আসে তখন বইলেন আমার কথা কাগজে কলম আপনি লেখে লয়ে যান। বড় বড় নেতাকে টাকা দিব, থানায় টাকা দিব, তখন সব অটো এটা অবৈধ, আপনি আমি আনছি, বড় বড় মাথা আলার আনছে, আমার পকেটে টাকা নাই, আমি আনতেও পারুম না। সমস্যা বলতে কিছু না, সমস্যা এটা নদী ভাঙ্গনের মতো আর কি। যখন যে সরকার আসে, সরকার নদী ভাঙ্গনের মতো বছর 6 মাস 1 বছর এরকম আমরা ধাক্কা খাইতে থাকি। আর আমাদের বড় ছায়া আছে মার্কেট দোলন ভাই সবসময় আওয়ামী লীগের আমলে আমগো ছায়া দিয়ে রাখছে, এখনো রাখতে হয় আমগো পক্ষে সবসময়, আমগো বিপক্ষে কখনো যায় নাই। আর যে সমস্যাগুলোর কথা বলে, হকারের জন্য রাস্তা যানজট হয়, হকারের জন্য কখনো রাস্তা যানজট হয় না। আপনারা দেখেন রাস্তার অর্ধেক পার্কিংয়ে বন্ধ করে দেয়, গাড়ি পার্কিং ইজারা নিয়ে। যদি কোনোদিন কেউ যদি বলে যে হকারের জন্য রাস্তা যানজট হয়, আমি আজীবন তার গোলামি খাটবো। আপনি দেখেন মতিঝিল যান, গুলিস্তান যান, আমাদের বাইতুল মোকাররম যান, পল্টনে যান, যেখানে যান রাস্তার 2 পাশ ইজারা নিয়ে নাকি এটারে বলে নাকি ইজারা নিছে, ইজারা নিয়ে রাস্তার 2 পাশ বন্ধ করে দেয়। দেখেন আপনি ওই যে রাস্তার দাগটা দেখেন, আপনারা ওইদিকে একটু করেন, দাগটা দেখেন, ওই পর্যন্ত যদি রাস্তা বন্ধ থাকে গাড়ির জন্য। আমি একজন হকার, আমি থাকি ফুটপাতে, ওখানে কি গাড়ি উঠে? রাস্তা যানজট কেন হয়? আমরা এখন এগুলো ডিসকাশন করে বাইর করতে পারি না কেউ।
ঠিক আছে, রাস্তা যানজট যে কেন হয় এগুলা আমাদের দেশের অনেক জ্ঞানী গুণী লোক, শিক্ষিত লোক সবসময় আসিয়ে হকার, সবসময় আসিয়ে বলে হকার। আমি দেখতেছি হকার মূল ইস্যু না। হ্যাঁ, গুলিস্তান কিছু জায়গায় রাস্তার সাইডে বসে, ওগুলা সমস্যা, ওগুলা ছাঁটাই করুক। ঠিক আছে, হকার যানজটের কারণে হকারটা মূল ইস্যু। যত রকমই করক, গুলিস্তান থেকে হকার উচ্ছেদ করতে পারবে না জীবনও, যত সরকারি হোক। এইখানে গুলিস্তানে 5 লক্ষের উপরে আছে হকার। তারা কই যাইব? তারা তো চিন্তায় চুরি ডাকাতি করতে হইব, একটা বাসস্থান করে দিতে হইব না? হ্যাঁ, এই যে আপনার অনেক সরকারই তো বাসস্থান করে দিছে আগে, এখন বিএনপি সরকার তো কোনো পদক্ষেপ নিতেছে না। কথা বুঝেন নাই? বিএনপি সরকার কোনো পদক্ষেপ নিতেছে না। চলবে না